স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। ছিল নানা শঙ্কা, গুঞ্জন উঠেছিল -2 ফর্মুলার। তবে সব শঙ্কা দূরে ঠেলে প্রায় 4 মাসের চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লাখো নেতাকর্মীর অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর 1:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম জিয়া। সঙ্গে আছেন 17 বছর নির্বাসনে থাকা পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। এসেছেন আরেক পুত্রবধূ শর্মিলা রহমানও। বেগম জিয়ার ফিরে আসার মধ্য দিয়ে গণতন্ত্র আরও মসৃণ হবে মনে করছেন বিএনপি নেতারা। ঘড়ির কাঁটায় 10:40। সব আশঙ্কাকে দূরে ঠেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। বাইরে তখন লাখো জনতার স্রোত। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নেতাকর্মীদের উচ্ছ্বাস। 11টার দিকে 2 পুত্রবধূকে নিয়ে বিমান থেকে নেমে আসেন বেগম জিয়া। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা। আবেগাপ্লুত বিএনপি নেতাকর্মীরা তখনও অপেক্ষায়। অবশেষে 11:10 দিকে 2 পুত্রবধূকে নিয়ে বিমানবন্দরের বাইরে গাড়িতে চড়েন বেগম জিয়া। সেখানেই হাজারো দলীয় নেতাকর্মী তাকে এক নজর দেখার জন্য গাড়ির দিকে ছুটে যান। মানব প্রাচীর তৈরি হয় বেগম জিয়ার গাড়ি ঘিরে। হাত নেড়ে তাদের অভ্যর্থনার জবাবও দেন বিএনপি চেয়ারপারসন। নেতাকর্মীদের ভিড়ে পথে পথে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বেগম জিয়ার ফিরে আসাকে দেশের ও জনগণের জন্য উল্লেখযোগ্য দিন বলে মনে করছে বিএনপি নেতারা। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। বিমানবন্দর থেকে ফিরোজার বাসভবন পর্যন্ত পুরোটা রাস্তায় ছিল জনস্রোত। ঠিক 1:25 গুলশানের বাসভবনে প্রবেশ করেন খালেদা জিয়া। 17 বছরের নির্বাসন শেষে পরিবারের সান্নিধ্য পেয়ে আপ্লুত ছিল বড় পুত্রবধূ জুবাইদা রহমান। সঙ্গে আছেন ছোট পুত্রবধূ শর্মিলা রহমানও। গাড়ি থেকে নেমে হেঁটে বাসভবনে প্রবেশ করে বেগম জিয়া। পরে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরায় নেতাকর্মীর একদিকে যেমন উচ্ছ্বসিত, অন্যদিকে আগামীর রাজনীতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই সঙ্গে রাজপথের সকল আন্দোলনে তিনি অন্যতম প্রধান অনুপ্রেরণা হয়ে সামনে থাকবে এমনই মত সকল স্তরের নেতাকর্মী সহ উৎসুক জনতার। বাংলাদেশ সময় সোমবার বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 9:30টার দিকে তাকে বহনকারী বিশেষ এয়ারলাইন্সটি লন্ডন ছাড়ে। তারপর কাতারে ঘণ্টাখানিক বিরতি দেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত তার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দেশের উদ্দেশ্যে রওনা দেন। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিমানবন্দরে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স থেকে নামার পর নেতাকর্মীদের রাজস্বিক অভিবাদনে সিক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে নিজেদের আবেগ ও প্রত্যাশার কথা জানান অনেকেই। কাজী অন্তরের ছবিতে সেই গল্প বলছেন মিজান আহমেদ। তীব্র গরম উপেক্ষা করে আপাদমস্তক ধানের আচ্ছাদনে ঢাকা এই মানুষটির নাম আনিসুর রহমান। বিএনপি চেয়ারপারসনকে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন উত্তরের জেলা নাটোর থেকে। সবচেয়ে বড় প্রত্যাশা যে আমরা বিগত সরকারের মতো হতে চাই না, আমরা সামনে সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশ চাই। আনিসের মতো অসংখ্য মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন রাজধানীর বিমানবন্দর সড়কের 2 পাশে। অবস্থান ভিন্ন হলেও সবার উদ্দেশ্য ছিল একটাই। দীর্ঘ 17 বছর পরে ওনাকে আমরা খোলা আকাশের নিচে দেখতেছি, এর চেয়ে আনন্দ আমাদের আর কিছুই হতে পারে না। আমরা ওনাকে সম্মান এবং এক নজর দেখার জন্য আমরা আসছি। আমরা এত খুশিতে আত্মহারা, এটাকে আমি যদি আমার ভাষায় যদি বিশ্লেষণ করতে চাই, দিস ইজ নট পসিবল। একসময় রাজপথে নামে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর। নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হন খালেদা জিয়া। আগামীর প্রত্যাশার কথাও জানান নেতাকর্মীরা।
আবারও যেন আমাদেরকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন, এই আশায় ওনার কাছে আমরা রাখি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান অবশ্যই দেশের মাটিতে খুব দ্রুতই ফিরে আসবেন ইনশাল্লাহ। 17 বছর পরে যখন তারেক রহমান আসবে, আমাদের বিশ্বাস কোটি লোক হবে এই রাস্তায়। এদিন বিমানবন্দর সড়ক থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো। এই জনশ্রুতি বলে দেয় বাংলাদেশের রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কতটা গুরুত্বপূর্ণ। মাতার মতো পুত্র তারেক রহমানও এই রাজস্বিক অভ্যর্থনার মধ্য দিয়ে অচিরেই দেশে ফিরবেন, এমনটাই প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। আর এভাবেই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হবে সেই প্রত্যাশা দেশবাসী। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শিগগিরই দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এরই মধ্যে তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে বিএনপিতে। ভাবা হচ্ছে তার নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ও। 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছাড়তে বাধ্য হবার পর আওয়ামী লীগ শাসনামলে আর ফিরতে দেয়া হয়নি তারেক রহমানকে। আইনি জটিলতা কাটিয়ে এবার তার দেশে ফেরাকে গণতন্ত্রের নতুন এক যাত্রা হিসেবেই দেখছে বিএনপি। 2007 সালের 7 মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার করে ব্যাপক নির্যাতন চালানো হয় তারেক রহমানের উপর। ভয়াবহ ওই নির্যাতনের ঘটনায় আলোড়ন তৈরি হয় সারা দেশে। পরের বছর 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক রহমান। পরে ওই মাসেরই 11 তারিখ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় আপাতত আর রাজনীতিতে না জড়ানোর পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিজের মতামত দিয়ে গেছেন তারেক রহমান। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হলে 2018 সালের 8 এপ্রিল দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় তারেক রহমানকে। এরপর থেকেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন তিনি। বিদেশ থেকেও পরিচালিত করেন দলকে। দেশের নানা সংকটেও বিদেশ থেকে অবদান রেখেছেন তারেক রহমান। জনগণের উপর সরকারের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্তের প্রতিবাদ করে গণমানুষের পাশে অবস্থান নিয়েছেন তিনি। দেশ ও রাষ্ট্র বিরোধী যে কোনো পদক্ষেপের প্রতিবাদ করেছেন দৃঢ় কণ্ঠে। কিন্তু বিগত সরকারের সময় অন্তত 75টি মামলায় জর্জরিত করা হয়েছে তারেক রহমানকে। বিভিন্ন মামলায় সাজাও ঘোষণা করা হয়, জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানাও। এমনকি তারেক রহমান যাতে রাজনীতিতে ফিরতে না পারেন তার সব বন্দোবস্ত করা হয়েছিল। আদালত থেকে নির্দেশনা এনে তারেক রহমানের বক্তব্য এমনকি তার ছবি প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বিগত সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের ছাত্র জনতার আন্দোলনেও দলের নেতাকর্মীদের সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সাজা বাতিল হয়েছে, তবে এখনও কিছু আইনি জটিলতা রয়েছে। এরই মধ্যে নেতাকর্মীদের জন্য নতুন খবর, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। এতে উজ্জীবিত তারা। দলের নেতারা বলছেন সব বাধা দূর করেই সামনে আসছে সুদিন। দেখুন, বাংলাদেশে যেমন আইনি কিছু জটিলতা আছে, দেশের বাইরে তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে সেখানেও আইনি জটিলতা রয়েছে। তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সে অপেক্ষায় রয়েছি। উনি দেশে আসার বিষয়টা প্রয়োজনীয় পদক্ষেপ তিনি যথাসময়ে নেবেন। এই ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ওনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছিল, যেগুলোতে কনভিকশন হয়েছিল, প্রায় প্রত্যেকটা কনভিকশনই তিনি খালাস পেয়েছেন, একটা পেন্ডিং আছে। এরই মধ্যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি নিয়েছে বিএনপি। গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে তার নিরাপত্তার বিষয়। রাজনৈতিক কার্যালয় ও বাসার বিষয়ে কাজ করছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কীভাবে করবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। তা আশা করি তিনি খুব শিগগিরই প্রত্যাবর্তন করবেন। তারেক রহমান দেশে ফিরলে নতুন শক্তি তৈরি হবে গণতন্ত্রকামী মানুষের মধ্যে। যাত্রা শুরু হবে নতুন গণতন্ত্রের, এমনটাই মনে করছে বিএনপি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে প্রায় 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তার জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির 5 নম্বর সড়কের মাহবুব ভবন। নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
জেনারেল জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৯৪ সালে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের মেয়ে ডাক্তার জোবাইদা রহমান। সুখের সংসার, রাজনৈতিক পরিবারে বিয়ে হওয়া কিছুটা টানাপোড়েন তো থাকেই, কিন্তু কখনো ভাবেননি নির্বাসনের মতো জীবনও কাটাতে হবে। ২০০৭ সালে ১/১১ পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তার স্বামী তারেক রহমান। নেমে আসে অকথ্য নির্যাতন। সে সময়কার আইন শৃঙ্খলা বাহিনীর অত্যাচারে ভয়ানক অসুস্থ হয়ে পড়েন তিনি। নানা আইনি জটিলতা কাটিয়ে আহত অসুস্থ স্বামী তারেক রহমানকে নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন যান জোবাইদা রহমান। এরপর স্বামী এবং তিনি আর দেশে ফিরতে পারেননি। একে একে কেটেছে নির্বাসনের ১৭টি বছর। এর মধ্যে শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধেও দিয়েছে একের পর এক মামলা। এমনকি চিকিৎসক হিসেবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির তার চাকরিটিও কেড়ে নেওয়া হয়। অবশেষে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের মাটিতে পা রাখলেন ডাক্তার জোবাইদা। যদিও সঙ্গে আসেননি স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘকাল পরে, সে 1/11 ক্রান্তিকালের পরে ডাক্তার জোবাইদা রহমান, তিনি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের ওয়াইফ ডক্টর জোবাইদা রহমান, তিনি দেশে ফিরছেন। আমরা ওনাকে শুভেচ্ছা জানাতে আসছি। ওনাদের দেখতে পাবো বা ওনারা নিজের বাড়িতে আসবে, একটা মানে অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ধানমন্ডির ৫ নম্বর সড়কের বাবার বাড়ি মাহবুব ভবনে উঠবেন জোবাইদা রহমান। সম্পন্ন করা হয়েছে বাড়ির সাজসজ্জা। পুলিশ সদস্য ছাড়া বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সদস্যরা দায়িত্ব পালন করবেন। বাড়িটিতে এখন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহিনা জামান ও তার পরিবারের সদস্যরা বসবাস করেন। একবার দেখছি, ১০-১২ বছর আগে দেখছি, কাছের থেকেও দেখছি। খুব ভালো মানুষ। উনি আসতেছে, তার জন্য ভালো একটা নিরাপত্তা দিতেছে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। সীমান্ত সুরক্ষার জন্য নিজ স্বার্থে যার সাথে প্রয়োজন তার সাথেই যোগাযোগ রাখবে বাংলাদেশ। এতে কে কি বলল তাতে কিছু যায় আসে না, এ মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরাকান আর্মির সাথে ঢাকার যোগাযোগ নিয়ে মিয়ানমার সরকারের মতামতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান এ মন্তব্য করেন। আরও বলেন, মিয়ানমার আর্মি যখন অঞ্চলটি নিয়ন্ত্রণ করত তখন বাংলাদেশ তাদের সাথেও যোগাযোগ রাখত। আবারও নিয়ন্ত্রণ নিলে বাংলাদেশ মিয়ানমারের সাথেই যোগাযোগ রাখবে। রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নিয়ন্ত্রণ নেয় সীমান্ত সুরক্ষার স্বার্থে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। দুই পক্ষের এ যোগাযোগের বিষয়ে গত মাসে একটি কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানায় মিয়ানমারের সামরিক জান্তা। আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো। কে কি বললো যায়, এই বর্ডার আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। এটা একটা পোরাস বর্ডার, তো এর জন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচনের আগে সংস্কার ও ফ্যাসিবাদের বিচার একসঙ্গে করা সম্ভব বলে মনে করে এনসিপি। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে মৌলিক সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছে দলটি। এদিকে এনসিপির দেয়া মৌলিক সংস্কারের রূপরেখা সহায়তা করবে বলে প্রত্যাশা করছেন ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে 2 দফায় বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি। আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রের মৌলিক সংস্কার বিষয়ে প্রণীত একটি রূপরেখা কমিশনের কাছে তুলে দেয় দলটি। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরিতে এনসিপির দেওয়া মৌলিক সংস্কারের রূপরেখা সহায়তা করবে বলে প্রত্যাশা করছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। আপনারা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছেন সেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা গ্রহণ করলাম। আলোচনা শেষে এনসিপির নেতারা বলেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার, সংবিধান সংশোধনে গণভোট, 100 আসনে সরাসরি ভোটে নারী প্রার্থীর অংশগ্রহণ সহ 9টি প্রস্তাব দেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এবং প্রতিনিধি বৃদ্ধির ক্ষেত্রে আমরা সরাসরি 100 আসনে নারী সংসদ সদস্যের কথা বলেছি এবং সংবিধান সংশোধনে যে গণভোট ওই 30, 35 বা 40% মানুষের মতামতের ভিত্তিতে, তো সেই জায়গায় এরকম গুরুত্বপূর্ণ সংশোধনীর ক্ষেত্রে আমরা গণভোটের চাওয়া এটা ব্যক্ত করেছি। এখানে দলটির সদস্য সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে। অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে তাদের উপরে অর্পিত দায়িত্ব যা থাকবে তার মধ্য দিয়েই সংবিধান
নতুন করে লেখা প্রয়োজন, নতুন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন। সেজন্য অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের দরকার রয়েছে। সংস্কারগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও মনে করেন তিনি। মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই আইন কার্যকর হতে পারে ১ সপ্তাহের মধ্যেই। ফলে আগের আইনের প্রায় ৯৫% মামলাই বাতিল হয়ে যাবে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনায় বিদ্বেষপূর্ণ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। গণমানুষ ও গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য বিগত সরকারের অন্যতম ভয়াবহ আইন হিসেবে পরিচিতি পেয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন, যে আইনে নানাভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছে ভিন্ন মতের বহু মানুষ। বিভিন্ন সময়ে এই আইন নিয়ে সমালোচনা ও প্রতিবাদ করেও বাতিল করা যায়নি বিতর্কিত ধারাগুলোকে। জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর বিতর্কিত সেই ধারাগুলোকে বাদ দিয়ে নতুন আইন প্রণয়নের ঘোষণা ছিল বর্তমান সরকারের। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হয় নতুন সেই আইন, যা কার্যকর হবে আগামী সপ্তাহেই। আমাদের ল মিনিস্ট্রির ভেটিংয়ের পর গেজেট নোটিফিকেশন হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বিতর্কিত ৯টি ধারা বাদ দেয়া হয়েছে, যেখানে থাকা সব মামলা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে। এই ৯টা ধারা ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে ৯৫% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান, সেটা বিলুপ্ত করা হয়েছে। এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো। নতুন আইনে শাস্তি কমানো হয়েছে, মানুষকে কথা বলার স্বাধীনতা দেয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। সর্বোচ্চ শাস্তি আমি যতটা মনে করতে পারছি 2 বছর কারাদণ্ড কম রাখা হয়েছে। মিথ্যা মামলার ক্ষেত্রে সাজার বিধান আছে আরও বেশি। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় সিআরপিসি আইনেরও, যাতে বিচার প্রার্থীর ভোগান্তি কমবে বলে জানান আইন উপদেষ্টা। একই সভায় আগামী ঈদ উল আজহার ছুটি বাড়িয়ে 10 দিন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক মেলবন্ধন নওগাঁ জেলা। খাদ্য ভাণ্ডার হিসেবেও খ্যাতি রয়েছে উত্তরের এই জেলায়। বাসিন্দারা ধান উৎপাদন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের এই জেলায় আছে নানা সমস্যা ও সংকট, আছে নানা সম্ভাবনাও। জেলার এসব সংকট সমাধানে কাজ করছে জেলা প্রশাসন। উত্তর পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁ। এর আয়তন ৩,৪৩৫ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ২৭ লাখ। কৃষি ভাণ্ডার হিসেবে খ্যাত এই জেলায় নেই কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা। এতে কৃষি পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। সরকার থেকে দিয়ে ১৪০০ টাকা দাম, অথচ মূল্য আমরা পাচ্ছি না। আমরা শ্রমিক মানুষেরা, ওই গৃহস্থ মানুষেরা কোনোভাবেই পর্তা করতে পারতেছে না। খুব খাটে খুঁড়ে এই অবস্থায় করা হয়েছে। ন্যায্য মূল্যটা যদি কৃষকরা পায়, সেক্ষেত্রে তারা কৃষিটাকে আমরা আরো ডেভেলপ করতে পারবো। বাংলাদেশের খাদ্য ভাণ্ডারে যে বড় একটি অংশ জেলা থেকে যায়, তারপরে জেলার মানুষ রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে রয়েছে। সরকার আমাদেরকে এইখানে এক্সপোর্টের পারমিশন দিতে পারে। এক্সপোর্টের পারমিশন দিলে আমরা আমাদের এই স্বয়ংক্রিয় মেশিনে যে উৎপাদিত চাল, বিশ্বমানের চাল আমরা এক্সপোর্ট করতে পারবো। আমাদের মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা এবং ইস্ট এশিয়াতে আমাদের চালের অনেক চাহিদা আছে, কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে পারমিশন দেয় না। আয়তনে রাজশাহী বিভাগের সবচেয়ে বড় জেলা হওয়ার পরও যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। মহাসড়ক 4 লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও তা এখনো অধরা। রাস্তাঘাট নিয়ে আমাদের পর্যাপ্ত সমস্যা, যে সমস্যার কথা বলার শেষ হবে না। আর দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে আমরা ভুগতেছি। ফুটপাতে যে রাস্তায় হাঁটার কোনো সুযোগ নেই। এখানে শহরে বিভিন্ন গ্রাম থেকে যে নারীরা আসে, শহরে যে নারীরা আসে, এখানে পর্যাপ্ত কোনো টয়লেট নেই। পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় রাস্তাগুলা কোনো কাজ হয় নাই।
আজ পর্যন্ত। জেলায় শিশুদের মানসিক বিকাশের জন্য নেই কোনো বিনোদন কেন্দ্র। সোমপুর বিহার বা পাহাড়পুর বিহার, যা বৌদ্ধ বিহার আমরা বলি, এটি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের জায়গা করে নিয়েছে। তো সুতরাং এইরকম নওগাঁ জেলায় প্রায় 20-30টি মতো জায়গা ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি স্থান আছে। আমরা এগুলোকে যদি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে, আমরা যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি, সরকার যদি করে, এখান থেকে প্রচুর রাজস্ব আদায় করতে পারবে। একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হলেও কার্যক্রম শুরু হয়নি। দ্রুত এটি চালুর দাবি শিক্ষার্থীদের। সরকার দ্রুত এই যে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন হয়েছে সেটি দ্রুত চালু করুক, একাডেমিক কার্যক্রম শুরু করুক সামনের সেশন থেকে, তাহলে আমাদের জন্য খুব উপকার হবে। জেলার সংকটগুলো সমাধানে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। চাল কল যেগুলো রয়েছে বিশেষ করে সেগুলো সব এখন মেকানাইজড হয়ে গেছে। সেই মেকানাইজড চাল কলগুলোতে যাতে শ্রমিকদের যে ম্যানেজমেন্টের সিস্টেমটা, সেখানেও আমরা কাজ করার চেষ্টা করছি। সাপাহার থেকে এখানে আমাদের ধামরাইট উপজেলা আগ্রা দ্বিগুণ, ওখানে প্রায় 6.5 কিলোমিটার রাস্তা 4 লেন হচ্ছে। নওগাঁর সার্বিক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, নওগাঁ। পাপ ও শিরকের অভিযোগ এনে মাদারীপুরে 100 বছরের একটি বটগাছ কেটে ফেললেন স্থানীয় আলেম সমাজ। মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায় গাছটির গোড়ার দিকের কিছু অংশ এখনও কাটা অবশিষ্ট আছে, তবে এরই মধ্যে বেশিরভাগ কেটে ফেলা হয়েছে। মাদারীপুর সদর উপজেলার আলম মিরারকান্দি গ্রামের কুমার নদের পাশে স্থানীয় সাত্তার হাওলাদারের মালিকানাধীন শতবর্ষী একটি বটগাছ। বটগাছটির অপরাধ, এটিকে ঘিরে স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা লোকজন অলৌকিক ধারণা থেকে গাছের গোড়ায় মোমবাতি জ্বালিয়ে লাল সুতা বেঁধে মানত করত। পহেলা বৈশাখে এই বটগাছের নিচে মেলা ও বাউল গানের আয়োজন করেন স্থানীয়রা। আলেম সমাজের বাধার মুখে সেখানে বৈশাখের এই আয়োজন বাতিল করা হয়। তারপরও মানত করতে লোকজন এখানে আসতে থাকে। এই পরিস্থিতিতে সোমবার সকালে গাছ কাটা শুরু হয়। গাছটির প্রায় বেশিরভাগ অংশই কেটে ফেলা হয়েছে। এখন বটগাছটির গোড়ার সামান্য অংশ কাটা বাকি। স্থানীয় অনেকেই গাছটি কাটা ঠিক হয়নি মনে করলেও মুখ খুলছেন না ভয়ে। আমরা তো মুসলমানই, ইসলামের ব্যাখ্যার বলতে এখন ইসলামের ব্যাখ্যার মধ্যে একটা গাছ কাটে হালানোর কিসের ইসলামের ব্যাখ্যা, এটা বুঝলাম না। শুনছি যে বিভিন্ন করে আপনার ওই যে গাছের সেবা করে, এই জন্য ধর্ম ক্ষেত্রে আমরা বেশি একটা আগাই নেই। তুমি যে আমাদের আলেম সমাজের বাইরে যাইয়া যে একটা ফেসবুকে লেখালেখি করতেছো, এটা তো আসলে ঠিক না। এটা আসলে আমি ওইভাবে নেই যেহেতু এলাকার ভাই বেরাদার হুমকি দেওয়ার মতোই আর কি, যে বলছে যে এটা এ পর্যন্ত থাকো, এখানে আর আগানোর চেষ্টা করো না। আলেম সমাজের যুক্তি, গাছের গোড়ায় মোমবাতি, নতুন কাপড়, মিষ্টি দেয়া পাপ ও শিরক, তাই কেটে ফেলা হয়েছে গাছটি। আল্লাহ পবিত্র কোরআনে এই শিরক করা নিষিদ্ধ করা হয়েছে, গাছকে তারা দেবতা মনে করে। এরই মধ্যে গা ঢাকা দিয়েছেন গাছ কাটার উদ্যোক্তারা। ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা তাদের ঠিক হয়নি কিংবা কোনো একটা সমস্যা হয়েছে, তারা এখন কিছুটা গা ঢাকা দিয়েছে। তবে যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। 14 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় গাছটির চারপাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন, আর করাত দিয়ে গাছের শাখা কাণ্ড কাটছেন 2 ব্যক্তি, বাকিরা দিচ্ছেন নির্দেশনা। শিরকের রাস্তা ইনশাআল্লাহ ঘুরে যেতেছে। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই সমিত সোমের। এই কানাডা প্রবাসী ফুটবলারকে লাল সবুজের হয়ে খেলতে অনুমতি দিয়েছে ফিফা। পাসপোর্টের আনুষ্ঠানিকতা পূরণ হওয়ার পর গত সোমবার তার অনুমতির জন্য ফিফার পোর্টালে আবেদন করেছিল বাফুফে। সবকিছু ঠিক থাকলে এশিয়ান কাপ বাছাইয়ের আসন্ন ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দেখা যাবে এই কানাডা প্রবাসীকে। একে একে খুলেছে জটিলতার তালা। অবশেষে দেশের ফুটবলে আরেক তারকার আগমনী বার্তা। বাংলাদেশের জার্সিতে সমিত সোমকে দেখার অপেক্ষা ফুরালো অবশেষে। লাল সবুজের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন এই কানাডা প্রবাসী। এক হামজা চৌধুরীর আগমনের পর দেশের ফুটবলের জাগরণের স্বপ্ন দেখেছিলেন সমর্থকরা। সেই স্বপ্নে নতুন নায়ক হিসেবে যুক্ত হয়েছিল সমিতের নামও। তবে হামজার মতো সমিতের অনুমতি পাওয়ার প্রক্রিয়াটা খুব বেশি দীর্ঘ হয়নি। কানাডার হয়ে 2টি প্রীতি ম্যাচে খেলা এই ক্যাভালরি এফসি তারকার পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ হয় গত সোমবার। সেদিনই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির পোর্টালে করা হয় আবেদন। একদিন না যেতেই মিলেছে সুখবর, জাতীয় দলের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই সোমের। আসছে 10 জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা চৌধুরী নিঃসন্দেহে সবচেয়ে বড় তারকা। এবার সবকিছু ঠিক থাকলে তার সাথে যুক্ত হচ্ছেন সমিত। এতে আরও শক্তিশালী হলো বাংলাদেশের মিডফিল্ড। বাংলাদেশ ফুটবলের ত্রাতা হিসেবে হামজার পর মিললেও সমিত সোমকেও এই তারকারা জিতে যদি কিউবা মিচেলো আসেন, তবে এশিয়ান পরাশক্তিতে পরিণত হওয়াও অসম্ভব হবে না বাংলাদেশের জন্য।
কনক মাহমুদ, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।